আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই। মাসুদ ভাই, আপনার যে এই প্রশ্নটা যে বিএনপি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলবে কিনা বা কি ধরনের আচরণ করবে, বিএনপি আমার যা ধারণা আন্তর্জাতিক একটা চাপও আছে, আর বিএনপির হয়তো বহুগুণ বোধোদয়ও হয়ে আছে যে মৌলবাদী শক্তিকে যদি ঠেকাইতে হয় তাইলে বিএনপি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার কোনো বিকল্প নেই। মৌলবাদী যে শক্তিটার উত্থান, তার কারণ হচ্ছে আপনি আগে বলছেন যে ভূমিধস বিজয় বিএনপির। আমি বলবো না, বিএনপির জয় হয়েছে, ভূমিধস বিজয় হয়েছে জামাত ইসলামের। আপনারা তো আমার বলতে পারেন আমার পাল্টা বসো ভাই, ভূমিধস বিজয় কেমন হইলো, এরা তো বিরোধী দল। জি ভাই, আমিও মানি ওরা বিরোধী দল, ওরা ক্ষমতার স্বাদ গ্রহণ করতে পারে নাই, কিন্তু ওদের ভূমিধস বিজয়, যেখানে যদি সব পার্টি মিলে একটা ইলেকশন করতো সেখানে আপনার ধরেন হয়তো জামাত সর্বোচ্চ 20 আসন পাইতো, সর্বোচ্চ, বা 30 আসন, 70-72 আসন পাইতো না। সেই জায়গায় জামাত 70 আসন পাইছে। এখন পর্যন্ত আমার কাছে যা হিসাব আছে তাতে সম্ভবত আপনার এই 230-35টা আসনে জামাতি ফাইটার কোনো জামানত বাজেয়াপ্ত হয়নি, এবং আমার মনে হয় শেষ পর্যন্ত কোনো একটা আসনও জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে দেখা যাবে না জামাতের। তো সেইটাই হচ্ছে যে মূল বিজয়। তারা ভূমিধস একটা বিজয় আনছে, তাদের 70টা আসন। আর আওয়ামী লীগের প্রতি ওই যে ইয়েটা তুলে দিবে, কোনটা আপনার কি বলে, ওই যে নিষেধাজ্ঞা তুলে দিবে, কিন্তু তাই বলে অনেকে যেমন এখন দাবি করছে বিএনপি আওয়ামী লীগের মামলা তুলে দিতে হবে। মামলা যেমন এই যে এখানে একজন কমেন্টস আছে যে বিএনপি শুড রিলিজ অল জার্নালিস্ট ফ্রম জেল। কেন বিএনপি কি বগরা নিয়ে আইছে? বিএনপি কি বর্গা নিয়ে আসছে নাকি জার্নালিস্ট ছেড়ে দিব? ম্যানিফেস্টোে কোথাও লেখা আছে যে জার্নালিস্ট ছেড়ে দিব? জার্নালিস্টদের মধ্যে চোর নাই, ডাকাইত নাই, বাটপার নাই, সব ছেড়ে দিতে হবে? হ্যাঁ, বিএনপির কাছে এই দাবি করতে পারেন যে আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেন, আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেন, যেভাবে আইন চলছে সেভাবে চলতে দেন প্লিজ। তাইলে হবে কি, জার্নালিস্ট না, এই যে হাজার হাজার নেতা কর্মী আওয়ামী লীগের যারা জেলে আছে সবাই আইনানুগভাবে বাইরে আসবে, সকলে বাইরে আসবে। এবং আমার যেটা ধারণা বিএনপি সেটা করবেই। কিন্তু তাই বললা ওই যে আপনার সবার মামলা তুলে নিবে, সব হত্যা মামলা কাগজ দিয়া ছিঁড়া ফালাই দিবে, তা করবে না। কারণ বিএনপি এত কাঁচাবাদ খায় না। কারণ আপনি এখন কইতে পারেন যে ভাই এটা কি কইলেন, যেই গণবিস্ফোরণ দিয়া একটা সরকার চলে গেছে, তাহলে তার আমলের নিয়োগকৃত আইনজীবীরা পালাইছে, এরা পালাইছে, এদের পিড়ে নাই কেউ। এনসিপির লোকজন গেছে আর প্রধান বিচারপতি সব পালাই গেছে, সাহস করে কেউ দাঁড়ায় নাই। অবশ্য দাঁড়ানোর পরিস্থিতি ছিল না, মাইরা ফেলাইতো পাইলে গেছে। এরপরে এখন আপনার নতুন বিচারক তো আর একদিনে তৈরি হবে না, এটা বিচারক তৈরিতে সময় লাগে। ওই সময় যে যেভাবে পারছে আইনা বসাইছে। এখন বিএনপি হয়তো চাইবে আস্তে আস্তে সাইজ করবে, কোনোটারে আনবে কোনোটারে। ওখানে কি সব তো বিএনপির না, ওখানে 50% উপরে জামাতেরও আছে, এদের আছে, বিএনপি সাইজ করবে। কিন্তু তাই বলে আপনারা যেটা বলতে পারতেন নিরপেক্ষ সমস্ত বিচারক, না ভাই, নিরপেক্ষ কোনো বিচারক আনতে পারবে না কেউ, না কেউ আনে নাই। এই যে আমরা এখন চিল্লাই মানিক মিয়ার ওই সব ফাটাই ফেলাইছে, হেও নিরপেক্ষ ছিল না, কিন্তু সে বিচারক থাকা অবস্থায়ও বহুত আকাম হইছে, একদম তো হয় নাই তা না। আমি যেটা বলতে চাচ্ছি বিচারকে বিচারের মতন চলতে দিতে হবে। কারণ এই 17-18 মাস ধরে যেমন কারো জামিন হবে না, এটা যেমন আছে, এই আইনটা সর্বপ্রথম তুলে নিতে হবে যে জামিন দাও, কোর্টের মেরিট অনুযায়ী আপনার মামলা হবে। হত্যা মামলা হয়েছে, আপনার নামে 6টা হত্যা মামলা হয়েছে, আপনার যাত্রাবাড়ি টু মিরপুর গাজীপুর 15 মিনিটে 6 হত্যা মামলা, এমনি বাতিল হবে এই মামলা, দাঁড়াইলেই বাতিল হয়ে যাবে। ওগুলা করবে, ওগুলা করতে হবে। যে যে মামলাগুলো, মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সরকারিভাবে যাতে কোনো প্রেশার না করা যে না মামলা জামিন দিও না। বিএনপি এই জায়গাটা লিবারেল করতে হচ্ছে, মামলাও বিএনপির আমলে একসময় মামলা হয়েছিল, হেরাও জামিন পাইছে।
তখনও কোর্টের বিচারপতি আওয়ামী লীগের নির্দেশিত পন্থায় হয়েছে কোনটাকে অমুকটা হবে, এটা চয়েস আছে, রাজনৈতিক দলের চয়েস। কারণ সেইটা তো যে আমাদের আইন কমিশন, সংস্কার কমিশন বহুত কিছু করলো না, তো বিচার বিভাগ আলাদা করণ এটা তো করলো না। এগুলো আপনি একটু বুঝতে পারেন। সব কিছু এখন বিএনপি আইলো ক্ষমতায়, এখন আমরা সব চাই না, বাবা হবে না, একটু সময় দেন, আপনার আরো 6 মাস 1 বছর ওয়েট করতে হবে, বিএনপি কি করে সেটা দেখতে হবে। হয়তো এমন আছে 17 বছরের তারেক জিয়া আপনার ইংল্যান্ডে ছিলেন, অনেক কিছুই দেখছে, অনেক কিছু শিখছে জীবনের, রাজনৈতিক মাঠের বক্তব্য আলাদা, জীবনে অনেক কিছু শিখছে। এখন আপনি যদি ওই যে আমাদের বইয়ে পড়াইতো যে নিজামুদ্দিন আউলিয়া ডাকাত থেকে হয়ে গেছে, কি আউলিয়া হয়ে গেছিল, এমনও তো হইতে পারে যে তারেক জিয়া গত 17 বছরের যে অভিজ্ঞতা হয়েছে সেইখান থেকে সে হয়তো এমন এমন কিছু কাজ করবে যেটা আপনার আগামী 50 বছর মানুষ মনে রাখবে। এবং আমার মনে হয় না যে তারেক বুঝে না বা বিএনপির অনেক নেতারা বুঝে না, এটা না। যেমন আপনি দেখেন আওয়ামী লীগের উপর এমন একটা ছিল যে জুলাই মাসের 1 থেকে 5 তারিখ পর্যন্ত মানুষ বলছে যে তোমারে এই মুহূর্তে নাইমা যাইতে হবে, প্রয়োজনে 6 মাস পরে ইলেকশন করে জিতে আসো, সমস্যা নেই, কিন্তু এখন যাইতে হবে। অবস্থাটা এরকম ছিল। এরপরে যাইতে না যাইতে আপনার 3 মাস পর থেকে আস্তে আস্তে আগেই ভালো ছিলাম শুরু হয়ে গেছে। কারণ কি ইউনূসের দুঃশাসন। তারেক যদি দেখা থাকে, যদি বুঝা থাকে, আমার মনে হয় হয়তো বুঝছে, যদি বুঝা থাকে তাহলে সেও চিন্তা করবে যে কি রে এরা 17 মাসে যা করছে তাতে মানুষ বিতৃষ্ণায় আগে কে ছিল, ভালো ছিলাম। এখন আমরা যদি 3 মাসের ভিতরে যদি কোনো অ্যাকশনে আসতে না পারি তাহলে তো মানুষ বলবে যে আগেই ভালো ছিলাম, আবার তো সে আওয়ামী লীগ। সুতরাং এইসব বিবেচনায় তারেক রহমান এই কাজগুলো করবে, এবং যেগুলা ভুয়া মিথ্যা যে মামলাগুলো তার পোলাপাইন দিয়া করানো হয়েছে, সে কারণে বিএনপির কিছু পোলাপাইন যেসব ভুয়া মামলাগুলো করছে এগুলা উঠাই নিতে হবে, এগুলা তদন্ত একটা কমিটি করে এগুলো উঠাই নেওয়া উচিত, ধুমাধুম উঠাই নাও। এবং যে হত্যা মামলাগুলো হয়েছে সবগুলো পোস্টমর্টম করেন এবার। এখন তো নির্দিষ্ট আপনার রাজনৈতিক সরকার, এখন আপনার পোস্টমর্টম করে করেন। এখন একচাটি আমরা যদি সবাই দোষ দিই সব বিএনপির বিচারপতি, না, বিচারপতি অর্ধেকের বেশি তো জামাতের, ভাই এনসিপির জামাতের বিচারপতি সব কি বিএনপির? 2-4 10 50 জন আসছে হয়তো বিএনপির। এখন আপনি আইনজীবী এই বিচারপতিরা কি করবে? এখন এই যে কমিশনার এবং জেলা প্রশাসক, কমিশনার এবং জেলা প্রশাসকদের যে তালিকা, সেইখানে আপনি যদি হিসাবটা দেখেন এইখানে একমাত্র 5 জন, যেমন আপনার বিভাগীয় কমিশনার 5 জন বিএনপির, বাকি সব জামাতের 8 জনের মধ্যে। আবার 64 জন জেলা প্রশাসকের মধ্যে মাত্র 11 জন বিএনপির, বাকি সব তো জামাতের। তাহলে পুলিশের ভিতরে আছে, বিচারপতিদের ভিতরে আছে, জামাতের তো আছে। এখন বিএনপির একটা কাজ করতে হবে যে না, ওই যে যেমন গড় পাত্তা তখন একটা কিছু ছিল না, সরকার ছিল না, হাঙ্কি ফাঙ্কি একটা আইছে, ইউনুসিও গভর্নমেন্ট চলছে, এখন একটু নিয়ম কানুনে যাইয়া আবার ঠিক করা, যে আবার একটু ঠিকঠাক করে আসা, সেটেলমেন্টে আসা। যে এতদিন চলছে তো এটা ইন্ট্রিম বলবো না, এটা চলছে আপনার হয়েছে যে সাগরে পড়ে যাওয়া, হাত পা বাঁধা সাগরে পড়ে যাওয়া পাবলিকের মতো। আমার যেটা অনুমান সেটা হচ্ছে বিএনপি ক্ষমতায় আসার 3 মাসের ভিতরে উঠা যাবে, হাইয়েস্ট 3 মাসের ভেতরেই উঠা যাবে। তার কারণটা কি আমি বলি আপনার, বিএনপির যে বিজয় 220 আসন, 220 আসনের যে বিজয়, এটা কিন্তু বিশাল বিজয়। সংবিধান চেঞ্জ করার জন্য যে পরিমাণ লোকের দরকার সেম বিএনপির কাছে আছে। বিএনপি এখন সংবিধান পুরা ফালাইয়া নতুন সংবিধান করার ম্যান্ডেটও আছে। সুতরাং বিএনপির এই যে জুলাই চনদ মনদ এগুলার কোনো দরকার নেই, এগুলার দরকার নেই। কারণ সেগুলা মানতে গেলে বিএনপিরও বিষয় আছে, যে বিএনপিও অনেক কিছুতে ডিসএগ্রিমেন্ট ছিল। তারপরে কে প্রধানমন্ত্রী হবে আর কে হবে, একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলের প্রধান হইতে পারবে না, এগুলা বিএনপি মানবে না। 2 বারের বেশি প্রধানমন্ত্রী, এগুলা বিএনপি মানবে না। তখন যদিও মানছে না, আমি বললাম যে সবই মানছে, কিন্তু বিএনপির এখন যে পজিশন তাতে বিএনপি কি করবে জানেন? বিএনপি এই ব্যাপারে কোনো কথাই বলবে না, কোনো কথা নাই। প্রথমে আইসা জুলাই সনদ পড়ে থাক,
হয়তো একদিন বা 2 দিন প্রথমে বলবে, সংসদ বসার পরে এই নিয়ে কথাই হবে না। এরা এটা টোটালি ডিসএগ্রি করে যাবে। এটাই যখন ডিসএগ্রি করে তখন এই জামায়াতরা আর ওই যে ইনকিলাব মঞ্চ জামাতের বাচ্চা এরা লাগা যাবে হাউকাও, দেশের ভিতরে একটা হাউকাও বাজাইতে যাবে জামাত, ব্যাপক হাউকাও বাজাবে। আর ঠিক এইটাই চায় বিএনপি, যে জামাত একটা হাউকাও বাজাক, তখনই বিএনপি করবে কি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিবে আওয়ামী লীগের নামও। তার কারণ হচ্ছে যে আপনার মায়ের পেছে কিন্তু বিএনপিও শেয়ানা। ধরেন আপনার 91 সালে এসে বিএনপি যেসব আইন করে যেভাবে আওয়ামী লীগকে দমন করছে, 96-তে এসে আওয়ামী লীগ তার চেয়ে বেশি করছে। 2001-এ বিএনপি আইসা ওই 96-এর আওয়ামী লীগের থেকে বেশি করছে। 2028 আওয়ামী লীগ 2001-এর বিএনপির চেয়ে বেশি করছে। এটা বিএনপি ভালো করে বুঝে। তা বিএনপি করবো কি, যে হাউকাও বাজাইতেছ ঠিক আছে, কোনো সমস্যা না, আমরা মারবো না। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুইলা দিয়া এক প্রেসারে পড়বে, আওয়ামী লীগ যখন শুরু করবে এবার আওয়ামী লীগও হাউকাও করাবে, আওয়ামী লীগ লেগে যাবে জামাতে লাগে। কারণ জামাতই হচ্ছে প্রধান শত্রু আওয়ামী লীগের, বিএনপি রাজনৈতিক শত্রু। আওয়ামী লীগের প্রধান শত্রু, দেশের শত্রু, স্বাধীনতা বিরোধী হচ্ছে জামাত। আওয়ামী লীগ কিন্তু রাস্তায় সরকার ফালানোর জন্য নামবে না। আওয়ামী লীগ রাস্তায় নামবে, বা আমি বলবো যে আওয়ামী লীগের যদি বুদ্ধি হয়, আওয়ামী লীগ বিএনপিকে 5 বছর ক্ষমতায় রেখা আওয়ামী লীগের কিছু কাজ করাই নিতে হবে বিএনপির দিয়া। তার মধ্যে জুলাই আগস্টের যে সন্ত্রাসী হামলাগুলা, যেগুলা পোলাপাইনগুলা মরছে, এগুলার ফেয়ার বিচার আওয়ামী লীগ বিএনপির দিয়া করাই নিতে হবে। সব পোস্টমর্টম করে সঠিক বিচারগুলা করো। পুলিশের যে 3,500 পুলিশ হত্যা হয়েছে, এগুলো সবগুলোর মামলা বিএনপির আমলে খোলাইয়া নেওয়াইতে হবে। আওয়ামী লীগ যদি বুদ্ধিমান হয়, যদি বুদ্ধি করে, এ জামাতের শূন্য বানায় আনতে হবে। কেন বিএনপি ছাড়বে আওয়ামী লীগকে? সেটা হচ্ছে এই যে 17-18 মাসে প্রচুর চুক্তি করে গেছে না এরা, এই ইন্টারিম সরকার, এই চুক্তিগুলার ম্যাক্সিমামই দেশ বিরোধী চুক্তি। এগুলো এখন বাতিল তো করতে পারবে না বিএনপিও, বিএনপি গুলো বাতিল করতে পারবে না। বিধায় বিএনপি এখন আওয়ামী লীগের বলে যে ভাই তোর একটা হাউকাও লাগা রাস্তায়, হাউকাও লাগাইলে আমরা বাতিল করতে সুবিধা। তখন বলবো যে দেশের পাবলিক মানে না, মানতেছে না, কেমনে কি করুক, এই হাউকা এগুলো করবে। এগুলোর জন্য হইলে আওয়ামী লীগের দরকার। তার কারণ হচ্ছে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি কিন্তু শেখ হাসিনাও করতে চাইছিল। শেখ হাসিনা বিদেশি চাপে ওই চুক্তি করতে চাইয়া আবার এবিএম মহিউদ্দিন চৌধুরীকে দিয়া চট্টগ্রামের, ওনারে বলছে যে আপনি ইয়ে করেন, বন্দর টন্দর বন্ধ করে দিয়ে হাউকাও বাজান। উনি ওইটা করছিলেন, করার পরে ওদের বলছে যে দেখো আমার দেশের জনগণ মানে না, আমি কি করব। এটা টেকনিক, বিএনপি হয়তো ওগুলো করতে পারে, দেখা যাক। ধন্যবাদ। কালকে 15 তারিখ তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠান। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশ থেকে তার কাছে শুভেচ্ছা বার্তা এসে পৌঁছেছে, যেমন নরেন্দ্র মোদীও শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এখনই তাকে মানে পড়াবে কে, শপথ বাক্য পড়াবে কে, সেই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব চলছে। এখন নানান রকম কথা শোনা যাচ্ছে, কিন্তু আমি তো এ দেশে বসে আমার পক্ষে কারেন্ট খবর পাওয়া খুব মুশকিলের ব্যাপার, তাই আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ যেটা করব সেটা হয়তো ঠিক নাও হতে পারে। তো এই চর্চা চলাকালীন আমাদের দেশে একটা খবরের একটা বেরিয়েছে, খবরের কাগজে একটা খবর বেরিয়েছে প্রধানমন্ত্রী এবং তারেক সম্পর্কিত। সেখানে লেখা হচ্ছে, তারেক মোদী কথা, ভারত স্বস্তিতে বিএনপি জয়। আমি খবরের গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ছি। আজ ভালো করে দিন শুরু হওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে জয়ের জন্য অভিনন্দন জানিয়ে পোস্ট করলেন। তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের থেকে কে যাবেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই উঠে এসেছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নাম, কিন্তু সেই সময় তিনি মিউনিকে নিরাপত্তা সংক্রান্ত একটি সম্মেলনে তার যোগদানের কথা। সূত্রের খবর, এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী ঢাকা যাবেন কিনা তা নিয়ে জোর চর্চা চলছে। মোদী আজ এক্সে লিখেছেন,
এই জয় প্রমাণ করে আপনার নেতৃত্বের ওপরে বাংলাদেশের মানুষের ভরসা রয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সার্বিক প্রগতির পাশে থাকবে ভারত। যৌথ উন্নয়নের দিকে লক্ষ্য রেখে তিনি তারেকের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন, তাও স্পষ্ট করেছেন মোদী। এরপর দুপুর গড়াতেই সরাসরি ফোন করেন তিনি তারেক রহমানকে, মানে নরেন্দ্র মোদী তারেক রহমানকে ফোন করেন। তারপর এক্স হ্যান্ডেলে লেখেন, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টা আমি শুভকামনা এবং সমর্থন জানিয়েছি। গভীর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমাদের দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। মানে আগে যা ভারতবর্ষ যা করত সেটাই আবার ফিরিয়ে আনা হবে। মোদী বার্তা নিয়ে আজ প্রশ্ন করা হলে বিগলিত হওয়ার কোনো লক্ষণ দেখাননি বিএনপির নেতৃবৃন্দবর্গ। যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং তারেকের অন্যতম উপদেষ্টা মাহদি আমিন প্রায় একই স্বরে জানিয়েছেন, গোটা বিশ্ব থেকেই এই ধরনের শুভেচ্ছার ঢল নেমেছে। প্রধানমন্ত্রী মোদীর শুভেচ্ছা এই মর্যাদাপূর্ণ আচরণের মধ্যে পড়ে, তাতে দল কৃতজ্ঞ। দলের শীর্ষ নেতা অবশ্যই এর প্রত্যুত্তর দেবেন। কূটনৈতিক সূত্রের খবর, আগামী দিনে ভারত নীতি একটি কঠিন পাঠক্রম হতে চলেছে তারেকের কাছে। তার নিজের দেশে এমন কোনো বার্তা না যায় যে তিনি নয়াদিল্লির অঙ্গুলিহীনের অপেক্ষায় নরেন্দ্র মোদীর কৃপা প্রার্থী। ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের কথা উঠলেই তিনি তার দল বরাবরই বলেছেন দ্বিপাক্ষিক সম্পর্ক হতে হবে সমানে সমানে, অর্থাৎ নয়াদিল্লিকে সমান গুরুত্ব দিতে হবে ঢাকাকে। পাশাপাশি আরও একটি গলার কাঁটা হয়ে রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতবাস। সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়ে সালাউদ্দিন বলেন, আর এক নেতা সালাউদ্দিন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত চলা এবং আওয়ামী লীগের ওপর সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, ফলে ভারত সরকারের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এবং এদেশে বিচারের সম্মুখীন হতে হবে তাকে। সালাউদ্দিন আরও বলেন, দুই দেশের বিদেশ মন্ত্রকের মাধ্যমে আইনি পথে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রসঙ্গত 2025 সালের শেষে খালেদা জিয়ার মৃত্যুর পর প্রধানমন্ত্রীর শোকবার্তা নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পৌঁছে গিয়েছিলেন ঢাকা। সেখানে দেখা করেছিলেন তারেকের সঙ্গে। আসলে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পর যত সময় গড়িয়েছে, সংখ্যালঘুদের ওপর পীড়ন এবং ভারত বিরোধী সামাজিক বয়ানের যত ধারালো হয়েছে, সাউথ ব্লক বুঝতে পেরেছি বিএনপি ছাড়া এই মুহূর্তে তাদের কাছে কোনো বিকল্প নেই। জামায়াত যতই মুখে উদারতার কথা বলুক, তাদের ইস্তাহারে যতই ভারতের নাম থাকুক, তারা ক্ষমতাসীন হলে নয়াদিল্লির সমূহ বিপদ, একথা স্পষ্ট মোদী সরকারের কাছে। এটা হচ্ছে আমাদের যেটা রিপোর্টে বেরিয়েছে। এখন এই যে সালাউদ্দিন সাহেব বলেছেন না যে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে, তার বিচার নিয়ে আমরা কথা বলবো, বিচার পদ্ধতি তার বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করা হয়েছে, তিনি অপরাধী সাব্যস্ত হয়েছেন। আমার প্রশ্ন হলো, দর্শক, এই যে সালাউদ্দিন সাহেব তিনি বলছেন ভারতের কৃপা প্রার্থী যেন মনে না করা হয়, আমরা ভারতের কৃপা প্রার্থী। তিনি তো কৃপা পাওয়ার জন্য তো এসে সাউথ ব্লকে ধর্ণা দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, ঘন্টার পর ঘন্টা, একটু কৃপা পাওয়ার জন্য। দ্বিতীয়ত, যে জুলাই সনদ আপনারা নিজেরা মানেন না, কারণ জুলাই সনদ যদি মানতে হয় তাহলে পরে কি হবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তাহলে পরে তিনি আবার দলের নেতা থাকতে পারবেন না, 2 পদ হোল্ড করতে পারবেন না, আবার দ্বিতীয়বার নির্বাচন লড়তে পারবেন না, এরকম পরপর অনেকগুলো রয়েছে। তারপরে তো আরো অনেক অনেক এগুলো রয়েছে, সেখানে ওনারা সমস্ত করেছিলেন, বিরোধিতা করেছিলেন এবং সরকারিভাবে বিরোধিতা করেছিলেন। তাহলে সেই আইসিটিকে যখন তারা বলছে যে আইসিটি আমরা মানি না, যখন এই বিতর্কটা হয়েছিল আইসিটি সব ভুয়ো, সেই আইসিটি ধুয়ো দিয়ে তিনি আবার শেখ হাসিনার প্রত্যর্পণ চাইছেন। আসলে এইটা বলে ভারতবর্ষের
ওপরে একটা চাপ সৃষ্টি করার যে চেষ্টা করছেন সালাউদ্দিন সাহেব, সেটা কিন্তু কাজে আসবে না। ওই বন্ধ ঘরে জয়শঙ্করের সঙ্গে তারেক এবং তার পরিবারের কি কথা হয়েছিল আপনি বিন্দুমাত্র জানেন না। কিন্তু হ্যাঁ, আমি এটা বুঝি যে আপনাকে এখন আত্মরক্ষার খাতিরে, দেশের মানুষের কাছে একটা মুখ রক্ষার খাতিরে আপনাকে এই কথাটা বলতে হয়েছে। কিন্তু ভবিষ্যৎ কিন্তু অন্য কথা বলবে, আজকে আমি বলে রেখে দিলাম। এবং শেষে একটা কথা বলি, আজকে জয়শঙ্কর যখন মিউনিখ চলে যাচ্ছেন, তাহলে আগামীকাল চর্চা হচ্ছে হয়তো নরেন্দ্র মোদী হয়তো উপস্থিত হতে পারেন সেখানে। আর নরেন্দ্র মোদী যদি উপস্থিত হন, তাহলে দেখবেন সমস্ত সম্পর্ক ওলটপালট হয়ে গিয়েছে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সুসম্পর্ক হবে। কিন্তু যেহেতু ইনক্লুসিভ নির্বাচন হয়নি, নির্বাচনটা হয়নি, ভারতের একটা শর্ত ছিল, আপনারা এখন যে নির্বাচন করছেন, ভারত চুপ করে আছে, আপাতত একটা নির্বাচন হোক, ঠিক আছে, বিএনপি জিতেছে, ভারত খুশি, কিন্তু আগামী 6 মাসের মধ্যে নির্বাচনটা করতে হবে, ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, নাহলে সারা বিশ্ব থেকে ভারত কিন্তু চাপ দেবে। আর দ্বিতীয় হচ্ছে, শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরতে দিতে হবে। সেটা কিন্তু তারেক রহমান কিন্তু বলেছিলেন যে রাজনীতিতে ফিরতে তার আপত্তি, মানে হাসিনা যদি রাজনীতিতে ফেরেন তার কোনো আপত্তি নেই, রাজনীতি করা সবার অধিকার। ফলে সালাউদ্দিন সাহেব যা বলছেন মুখ বাঁচানোর জন্য, আর প্রধানমন্ত্রী তারেক যা বলছেন, দুটোর মধ্যে কিন্তু আসমান জমিন তফাৎ। ফলে সালাউদ্দিন সাহেব দেশের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবেন না। আপনি যা বলছেন সেটা ভারতবর্ষের কাছে কিন্তু একটা খারাপ বার্তা নিয়ে যাচ্ছে। সুসম্পর্ক যখন তৈরি হচ্ছে, তখন সেই সুসম্পর্কটাকে বজায় রাখার চেষ্টা করুন। এটা যদি আপনারা এই ধরনের মন্তব্য যদি আগে থেকেই আগ বাড়িয়ে করতে থাকেন, তাহলে ভারতবর্ষের কাছে কিন্তু আপনারা সেই রকমই পাবেন না। আর সমানে সমানে যখন কথা বলছেন না, সমান মর্যাদার কথা বলছেন, তাহলে ভারতবর্ষ আপনাকে যে মর্যাদা দেয়, আপনাদেরও সেই মর্যাদা দিতে হবে। এই ভারত বিরোধিতা করবেন, আবার সমান মর্যাদা দেবেন, মর্যাদা চাইবেন, দুটো তো একসঙ্গে হতে পারে না। তেল আর জল কি একসঙ্গে মিশকায়? আপনি ভারত বিরোধিতা বর্জন করুন, সমান সমান সম্পর্ক ভারত যেমন চায়। এটা তো প্রমাণিত হয়ে গেছে যে শেখ হাসিনা ভারতবর্ষের কাছে বাংলাদেশকে বিক্রি করেননি, এটা তো প্রমাণিত হয়ে গেছে। এখন যেটা হচ্ছে, বাংলাদেশ ভারতকে কি দেবে? অন্য কিছু দেওয়ার তো নেই। ভারতের তো একটাই চাহিদা, সেটা হচ্ছে একটা সুস্থ বাংলাদেশ। সেটা যদি দিতে পারেন, তাহলে সমান সমান, মানে সমতার ভিত্তিতে সম্পর্ক থাকবে। আর যতক্ষণ সেইটা দিতে না পারছেন, ততক্ষণ সমান সমান অধিকারের কথা কিন্তু আপনারা কেউ বলবেন না, কোনো বাংলাদেশি বলবেন না। আগে ভারত বিদ্বেষ ছাড়ুন, তবে সমান সমান অধিকারের কথা আসবে। হয়তো আমার কথা কটু লাগতে পারে, কিন্তু যতটুকু বললাম সেটা হচ্ছে সত্য এবং একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। নরেন্দ্র মোদী হয়তো যেতে পারেন, হয়তো এখনো সেই নিয়ে এখন জোর চর্চা চলছে, হয়তো যেতে পারেন। সেক্ষেত্রে দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, আর একটা কথা আছে, শপথ গ্রহণের পর তারেক রহমানের প্রথম ভিজিট কোথায় হতে পারে সেটা নিয়ে 4:30 সময় আমি একটা ভিডিও করব। সেখানে আমি পূর্ণাঙ্গ সমস্ত দেবো। এখন ইউনূসের কি হাল হকিকত, সে ব্যাপারেও আপনাদের খবরাখবর দেবো। আপনারা সবাই ভালো থাকবেন। এক মাঘে শীত যায় না, এটা কিন্তু পুরনো একটা কথা আছে মুরব্বীদের। তো এটা আমরা আসলে না ভুলা যাই। সারা বাংলাদেশে গতকালকে বিএনপিকে নিয়ে মানুষ যে ভয়টা পাইছে, বা বিএনপির নেতারা অনেকটা যেটা ভয় পাইছে, রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিএনপি পাশ করেছে। এখন এনসিপির মন্তব্য ভোটে কারচুপি হয়েছে। বাংলাদেশে কোনো দলকে কখনো বলতে শুনছেন যারা পাশ করছে যে ভোট
মানে যে হাইরা গেছে, ভোট সুষ্ঠু হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে হয় না। এটা বাংলাদেশের চিরাচরিত নিয়ম, যে আসনে যে হাইরা যায় কয় আমার প্রার্থী ভাই এটা সেটা এটা সেটা। এখন রংপুর 4 আসনে আপনার নাগরিক পার্টির, জাতীয় নাগরিক পার্টির যিনি আছেন সদস্য সচিব আক্তার হোসেন, তিনি অভিযোগ করছেন যে বিকাল থেকে হারাগাছে যে একটা এলাকা আছে, সেখানে বিএনপির সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে, মারধর করে রক্তাক্ত করছে। ফুটেজ কই? এই যে এনসিপি গেল 18 মাস তারা তাদেরকে দুধের দোয়া তুলসী পাতা মনে করে অলওয়েজ। এরা যেই ভাষায় কথা বলে, এদের বক্তব্যে 2-4 জন ছাড়া মানে নিজেদেরকে মনে যারা ফেসিজমের একটা বীজ মনে করলে নিজেদের মধ্যে এরা বপন করে রাখছে। আবার এরা আবার অন্যদেরকে বলে সন্ত্রাসী। এই নির্বাচনে একটা প্রধান ন্যারেটিভ ছিল চাঁদাবাজ এবং সন্ত্রাসী। এনসিপি শুধু ভালো, আর বাকি যারা আছে বা তাদের যারা জোটে আছে তারা ভালো, বাকিরা খারাপ। এখন দেখেন ভালো খারাপ তো সব দলে আছে। এখন তিনি এই যে বক্তব্য করছেন যে মারতেছে, তো গেল 18 মাস ধরে এনসিপির নেতাকর্মীরাও বিভিন্ন জায়গায় বিএনপিকে যেভাবে বক্তব্য দিয়া আঘাত করছে, তারেক রহমান রেনিয়া যে অধ্যত্বপূর্ণ বক্তব্য দিছে বিভিন্নভাবে, তখন কিন্তু মাথায় রাখা দরকার ছিল। তবে আমার মনে হয় এনসিপি একটা প্রেডিকশন করছে যেমনি হোক এরা মনে ক্ষমতায় চলে যাবে, কারণ ইউনুস বলছিল ডক্টর ইউনুস যে আমরা চাই তুমি ওই সংসদে যাও, আমাদের দিকে নেট তো সংসদে যাবে, এরা মনে করছে এরকম। এখন যেসব এলাকায় আপনি বেশি গুতাই রাখছেন, গুতার তো রিয়েকশন হবে। নিউটনের 3য় সূত্র কি? প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। তবে যদি ঘটনা সত্য হয় তাহলে আমি মনে করি যে বিএনপি নেতাকর্মীদের সংযম ধারণ করতে হবে, কারণ আপনি মাত্র বিজয়ী হয়েছেন, এমন কোনো কর্মকাণ্ড করবেন না। তবে আমি যত জায়গায় দেখছি, দেখেন মির্জা আব্বাসের মতন লোক আমরা অনেকে মনে করতাম যথেষ্ট ঘাটতেরা, কথাবার্তা শুনলো মনে অনেক রাগী, কিন্তু গতকালকে তিনি কি বলছেন দেখেন, 2 দিন আমরা ধৈর্য ধরবো। এই যে এনসিপি ডাক দিছে ঢাকা 8-এ আসো, খেলা হবে এখানে। বিএনপির যদি ঢাকা 8-এর মানুষটা একটা মানে থুথু মারে, এনসিপির খুঁজে পাওয়া যাবে ওইখানে নাসিরুদ্দিন পাটোয়ারি। বি অনেস্টলি যেটা তো মির্জা আব্বাস বলছে আগামী 2 দিন কোনোভাবেই উস্কানিতে পাওয়া দেওয়া যাবে না। তবে এরা যদি ভেজাল তৈরি করতে চায় 2 দিন পরে আমরা রাজপথে নামবো, এটা তিনি বুঝাই দিচ্ছেন বিষয়টা কি। এমনকি আমি আমার এলাকায় যিনি নির্বাচিত হয়েছেন হাজী জসিম ভাই, পাশ হয়ে কিন্তু একই কথা বলছে যে উল্লাস করো, তবে সেটা যেন কোনো রকম মানে কি বলা হয় যে অন্যের জন্য ক্ষতিকর না হয়, কারোর বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণ না হয়। তো যেই 2-একটা জায়গায় হচ্ছে বুঝতে হবে আপনার যে ওইখানে আগে এমন কিছু ঘটছে যেটার কারণে এখন আপনি হয়তো আইসা রিয়েকশন নিচ্ছেন বা প্রতিশোধ নিচ্ছেন। তার বক্তব্য হচ্ছে অনেকগুলো বাড়িঘর ভাঙচুর চালিয়ে স্বর্ণালঙ্কার টাকা লুটপাট করছে, মোটরসাইকেল ভাঙচুর করছে, আগুন দিয়ে বাড়িঘর জ্বালাওয়ার হুমকি দিছে, ক্ষমতায় না আসতে নাকি বিএনপি হারা গেছে, সন্ত্রাস শুরু করে দিছে। অপরদিকে পঞ্চগড় 1 আসনে আপনার সার্জিস আলম তার ফেসবুকে তিনি অভিযোগ করেছেন পঞ্চগড় 1 আসনে প্রায় 30-এর বেশি জায়গায় এনসিপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ করছে। এখন পর্যন্ত পঞ্চগড় 1 আসনে 30+ জায়গায় বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর তাদের বাড়ি ঘরে মানে এদের বক্তব্যের মধ্যে শুধু এরা ভালো। সার্জিস জনগণ জয় বাংলা করে দিছে, আমার বঙ্গবন্ধু লোল টোল ফালাইয়া ভাসদূর ছিল মানে নির্বাচনের আগে যে একদম সুফি সাধক। বাবা বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো বোঝে। তোমরা সারাদিন যেসব বক্তব্য দিবা এগুলো ন্যারেটিভ দিয়ে হবে না, এসব বক্তব্যের এগেনস্টে ফুটেজ লাগবে, প্রমাণ লাগবে, তাই না? আপনি একটা মন গড়া কথা বলে দিলেন, হইতেও পারে 2-একটা সত্য, তবে থাকে না যে ঘরে একজন ধাক্কা দিলে বাংলাদেশের মানে অভিযোগগুলো তো ভিন্ন রকম হয়। তবে আমি বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলবো, জোশে আইসে আবার হোশ হারায়েন না, এটা খেয়াল রাখেন। আমরা যখন কথা বলি, আওয়ামী লীগের সময় বলতাম ভাই 9 বছর দেশে ঢুকতে পারে নাই কেন জানেন? যখন ক্ষমতায় আপনি বসে যাচ্ছেন, আপনাকে যখন নিয়ে আমরা প্রশ্ন তুলবো, আপনার অন্যায় নিয়ে আমরা কথা বলবো, তখন হয় কি ক্ষমতায় যারা থাকে তারা ক্ষমতার প্রয়োগ করে বসে আমাদেরকে থামানোর জন্য। আমরা এই কাজগুলো করছি, বিদেশ থেকে দেশে এসে সাহস করি নাই কেন? যেখানে নানান ধরনের ঘটনা ঘটতো, প্রশাসন দিয়ে হয়রানি করানি হইতো, বাড়ি ঘরে পুলিশ পাঠানো হইতো। তবে আমরা মনে করি বিএনপি ক্ষমতায় আসছে, আপনাদের এখন থেকে আমরা যেটা ভুল করবেন ধরিয়ে দিব, আপনার উচিত আপনার ভুল শুধরানো। আওয়ামী লীগের বলছি, কিন্তু দেখেন পরিণতিটা কোথায় গেছে। বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল এভাবে বিলীন হয়ে যায় না হুট করে, হয়তো ব্যাক করবে, সেটা একটা পার্ট অফ টাইম। কিন্তু শিক্ষণীয় জিনিসটা হচ্ছে জুলুম করবেন, আপনি আরেকদিন মজলুম হয়ে যাবেন, মাথায় রেখেন। ভালো জিনিস করেন, ভালো কাজ করেন, মানুষের অন্তর্জয় করেন, দোয়া হবে। ক্ষমতার পরিবর্তন হলেও আপনার প্রতি মানুষের ভালোবাসা থাকবে। আসসালামু আলাইকুম। এটা কিন্তু পুরনো একটা কথা আছে মুরব্বীদের, তো এটা আমরা আসলে ভুলে যাই।
সারা বাংলাদেশে গতকালকে বিএনপিকে নিয়ে মানুষ যে ভয়টা পাইছে বা বিএনপির নেতারা অনেকটা যেটা ভয় পাইছে, রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিএনপি পাশ করেছে। এখন এনসিপির মন্তব্য ভোটে কারচুপি হয়েছে। বাংলাদেশে কোনো দলকে কখনো বলতে শুনছেন যারা পাশ করছে যে ভোট মানে যে হাইরা গেছে ভোট সুষ্ঠু হয়েছে? এটা বাংলাদেশের ইতিহাসে হয় না।